অসংখ্যবার স্টেজে উঠেছেন, আজকে নতুন না, কিন্তু আজকে কি প্রত্যেকবারের মনে প্রথমবার যেমন অনুভূতি ছিল, আজকে কি কিছুটা কাছাকাছি অনুভূতিটা? অবশ্যই কাছাকাছি, বরঞ্চ বেশি বলবো এই কারণে যে যে বাঙালির বা বাংলাদেশিদের যে ভোজন বিলাসিতার যে একটা অভ্যাস আছে, এই এই ভোজনের উপর কোনো যে ফেস্টিভ্যাল হতে পারে সেটা এই অনুষ্ঠানে এইটাই বেশি প্রাধান্য পেয়েছে। একটা সব অনুষ্ঠান থেকে সব কনসার্ট থেকে এটা একটা স্বকীয়তা বা একটা আলাদা ধরন আমার কাছে মনে হয়েছে। সত্যিকার অর্থে যে খাবার দাবার বা প্রতি বাঙালিদের আকর্ষণ অনেক বেশি, এবং এই উৎসবটাকে সঙ্গীতের সাথে আসলে এটা খুব সুন্দর মার্চ করে, এই জন্য আমাদের কাছে এটা ডিফারেন্ট লেগেছে। সুইটি এখন কেমন আছে? ভালো আছে। আর সুইটি কেমন আছে এই প্রশ্নের উত্তর শুধু আমাকে করলে হবে না, কারণ সুইটি হচ্ছে প্রতিটা মানুষের হৃদয়ের মানুষই হলো তার সুইটি। সুতরাং এই প্রশ্নটা সবাইকে করা উচিত, এটা শুধু আমার জন্য নয়। আর্ক গঠনের 1-2 বছর পরে আপনি জয়েন করেন, দীর্ঘ সময় ছিলেন, মাঝখানে আবার 1 দশকের মতো সময় আপনি ছিলেন না। তো ওই সময়টা আপনাকে অডিয়েন্স কি পরিমাণ মিস করেছে, মানে এইটাকে আপনার কিছুটা হলেও কি আপনি ফিল করেন সেই সময়টাকে আপনি, মানে আপনাকে অডিয়েন্স কি পরিমাণ চেয়েছে, কিন্তু সেই সময়টা আপনাকে আমরা পাইনি? আসলে অডিয়েন্সের কথা বলতে পারি না, তবে আমার কথা আমি বলতে পারি যে যতদিন আর্ক, যেহেতু আমার জন্মলগ্ন থেকে আমি আর্কে আছি, প্রথম ব্যান্ড আর্ক এবং শেষ ব্যান্ডও হয়তো আর্কই থাকবে, যতদিন বেঁচে আছি আর্কের সাথে গান করব। সুতরাং মাঝখানের যেই গ্যাপটা ছিল সেটা আমাকে অনেক পীড়া দিয়েছে, আমি অনেক মিস করেছি। তবে একটা ভালো ব্যাপার ছিল যে যে আর্কের বেশিরভাগ গান যেগুলা আমি গাই সেগুলি বেশিরভাগ আমার নিজের গান বলে আমি সেগুলা কন্টিনিউ গেয়েছিলাম স্টেজে, যদিও আর্কে ছিলাম না, কিন্তু আমি সেগুলো স্টেজে কন্টিনিউ গেয়েছি। সেজন্য সেজন্য আমার কাছে গানগুলো এখনও একই রকম আছে, এখানে কোনো গ্যাপের কোনো ব্যাপার আমি ফিল করিনি একদিক দিয়ে। আরেক দিক দিয়ে আমি ফিল করেছি যে যে জন্মলগ্ন থেকে আর্ক যেরকম আমার আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত, শেষ পর্যন্ত আর্ক যেন থাকে, যদি সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার, এই জিনিসটা আমি সবসময় ফিল করেছি, এবং আর্কের প্রয়োজনেই আমি আর্কে আবার ফিরে এসেছি। আপনি টুলু ভাইকে কতটুকু মিস করেন? আমি আর্কের সবাইকেই মিস করি। আর্কের অনেকে আছে, প্রথমে হয়তো অবাক হবেন সবাই, প্রথমে আর্কের মেম্বার ছিল 11 জন। সেটা ছিল ফ্রেন্ডলি একটা ব্যাপার, তো যাদের সবাইকে অনেকে চিনবে না, তো তাদেরকে সহ আমি সবাইকেই মিস করি। সবাইকে আমার আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। হাসান ভাই, আরেকটা বিষয় হচ্ছে ভয়েসের যে একটা কারিশমা, এই যে খেলাটা খেলেন আপনি ভয়েস নিয়ে, এইটা আসলে কতটুকু কঠিন, কিংবা হাউ ডু ইউ ম্যানেজ দিস? আসলে কঠিন বা সহজ এমন কোনো ব্যাপার না। আমি সবসময় চেষ্টা করেছি যে একটু সুরে গাওয়ার, বা একটু হাই পিচ হোক আর লো পিচ হোক, সুরের ব্যাপারটার প্রতি আমি যত্নশীল ছিলাম। আর নিজের প্রত্যেকটা সিঙ্গারের একটা নিজস্ব আবেগ আছে, আমার যে নিজস্ব আবেগ সেটাকে আমি এটার সাথে ব্লেন্ড করার চেষ্টা করেছি। আর বাকিটা তো দর্শকরা বলবে, আরেকজন স্পেশালিস্ট আছে টিঙ্কু, ও বলতে পারবে ভালো, এটার সঠিক ব্যাখ্যা ও দিতে পারবে। এই যে ভাই আপনার কাছে পাস করে দিয়েছেন, আপনি প্লিজ এটা একটু আমাদেরকে বলুন, আপনার মাধ্যমে অডিয়েন্স জানতে পারবে প্লিজ। হাসান ভাইয়ের ভয়েসের ব্যাপারটা হচ্ছে আসলে এটা তো ন্যাচারালি, প্লাস হাসান ভাই শুধু আসলে, যেহেতু উনি শুধু একমাত্র গান করেন না, অ্যাকচুয়ালি উনি যখন লিরিকটা লিখে একটা, ওইটা টোটাল একটা থিম, মানে তার লাইফের সাথেও জড়িত একটা সাবজেক্ট, সব কিছু মিলিয়ে দেন ভয়েসটা ওখান থেকে আসে। সো ওনার ভিতর থেকে ন্যাচারালি আসে। আর যেমন হাসান ভাই যখন কথা বলে দেখবেন ভেরি লো, হ্যাঁ সবাই এটাই আসলে ইয়া হয় যে মানে গান ইয়ার সময় আমরা দেখি অনেক একটা হাই পিচ এবং এই, হ্যাঁ, কারণ একটা একটা মানে আমাদের খোদা তাআলা আমাদের যে থ্রটটা দিছে, এটা ইচ্ছা করলে লো হাই সব দিকেই আসলে ইয়া করা যায়, হ্যাঁ, মিড ফ্রিকোয়েন্সিগুলো অ্যারেঞ্জ করেছে। হাসান ভাই একদম হাই পিচটা উনি, এটা হচ্ছে ওনার সুপারসনিক কোয়ালিটি। হুম। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাসান ভাই সব থেকে ইউনিক যে ব্যাপারটা হচ্ছে, উনি যখন বাংলা গানটা, আমরা তো মানে আমাদের মিউজিক তো অনেক পাশ্চাত্যের মিউজিক করি আমরা, ঠিক আছে, আমাদের যেটা মানে ব্যান্ড রক টক রক তো এসেই, কিন্তু হাসান ভাইয়ের
যেটা বাংলাদেশের মধ্যে আমার অ্যাজামশনে যেটা ওনার ওয়ার্ডিং যে থ্রোটা এবং ওনার উচ্চারণটা বাংলার এত স্পষ্ট, মানে কোনো ধরনের বাংলিশটা কিন্তু আসে না। এটা হচ্ছে যে ওনার ইউনিক, মানে ওয়েস্টার্নাইজ আমরা গান করছি কিন্তু ওনার গান গাওয়া এবং উচ্চারণ থ্রোটা ভেরি ন্যাচারাল, একদম বাংলা ভাষা যেটা, ঠিক আছে। সো এটা মানে আসলেই আমার কাছেও আমি মনে করবো এটা এটা দর্শকরা অথবা ওনার ভক্তরা কীভাবে দেখে, এটা কখনো এটা ওই চোখে দেখেছে কি না, এটা হচ্ছে ওনার ইউনিক ভয়েসের। আর তাছাড়া ওনার ভয়েসের এনহ্যান্স ভেরি বিউটিফুল। আর আর সবচেয়ে মানে আমাদের পৃথিবীর একটা মানে কি বলবো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভয়েসের ব্যাপারটা ওনার কাছে আছে এবং আমাদের আছে বাংলাদেশের। এই প্রোগ্রাম নিয়ে আসলে আপনাদেরকে কি মনে হয়েছে ওভারঅল? যত প্রোগ্রাম হবে তত কনসার্ট হবে, আর এই ধরনের প্রোগ্রামগুলো আসলে আমাদের করতে খুব ভালো লাগে, মজা লাগে। আর আসলে স্টেজ পারফর্মিং ইটস ডিফারেন্ট থিং, ইনডোর আউটডোর হোক যেটাই হোক, স্টেজ পারফর্মিং মানে স্টেজ পারফর্মিংটা হচ্ছে একটা ব্যান্ড অথবা একটা আর্টিস্টের জায়গা আসলে। হ্যাঁ, আমরা আপনাদের গান যখন ক্যাসেট কিনে শুনেছি তখন যেমন লেগেছে, আপনাদেরকে যখন লাইভ পারফর্ম করতে দেখি একই রকম লাগে, মানে নো বিগ ডিফারেন্স। কিন্তু এখন আমরা অনেক আমি শ্রদ্ধা নিয়েই বলছি, অনেকের লাইভ পারফরমেন্সে আমরা মেলাতে পারি না আসলে। সো আই হোপ আপনি বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা বলছি। সো এই যে এটা কি আসলে প্রযুক্তির অতি ব্যবহার, নাকি আসলে এখনকার মিউজিশিয়ানরা আসলে নিজেদের কণ্ঠের যত্ন নেন না? কি মনে হয় আপনার? না, ওই যে আমি একটা কথা প্রথমে বলেছিলাম যে গায়কির ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সিঙ্গারের নিজস্ব একটা আবেগ বা এক্সপ্রেশন আছে, স্টাইল আছে, ওয়ে অফ সিঙ্গিং আছে। তো সেটাকে মেনটেন করলেই আসলে সবসময় একরকম লাগবে। এটা আগে আর অনেক আগের কথা আর অনেক পরের কথা খুব একটা ডিফার করবে না আমার কাছে মনে হয়। পার্সোনালি আমার কাছে মনে হয় না, জানি না এটা কে কীভাবে বলবে, আমি এটা ফিল করি আর কি। গানের জগতে আসার শুরুর দিকে আপনারা আসলে কাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন? স্টিভেন টেইলর আমার গুরু। আমি এক কথাই বলবো, বেশি কথা না বলি। সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে বাংলা ব্যান্ড সঙ্গীত, রক মিউজিকের। যদি আমাদের সবার জন্যই এটা প্রযোজ্য, এটা শুধু আমার জন্য না, মিউজিশিয়ানদের জন্য। স্পেশালি আমার জন্য আমি বলবো স্টিভেন টেইলর সিঙ্গিং আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করতো। স্করপিয়ন্স ব্যালেড গানের জন্য বা সফট রকের জন্য সবচেয়ে বেশি অনুপ্রাণিত করতো। এবং স্পেশালি মাইকেল জ্যাকসন তো আছেই সব সময়। আর্টকে আসলে 3টা শব্দে ডিসক্রাইব করাটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, সো এটা আমার মনে হয় না বলাটাই ভালো, কারণ এটা খুব টাফ 3 শব্দে ডিসক্রাইব করা। আর্কের বেস্ট 3টা কোয়ালিটি। আর্ক সঙ্গীত যেটাকে বলবো এক কথায়, যে সিম্ফনিটা যায়, যেই ধরনের একটা ঘরানা আর্কের সঙ্গীতে আছে, এটাই আমি মনে করি সবচেয়ে বড় স্পেশালিটি। ওইটার জন্যই মিউজিশিয়ানদের প্লেয়িং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, যেমন গিটার সেকশন হোক, কিবোর্ড সেকশন হোক, রিদম সেকশন হোক, সব কিছুই আর কি ওইটার সাথেই ওতপ্রোতভাবে জড়িত। আর্ট মিউজিক যেটা আর কি, এটাই আমি মনে করি যে সবচেয়ে স্পেশালিটি। আর যেই মানুষ কেন হাসান ভাই অথবা আরকে মানুষ এত ভালোবাসবে, কারণ আমরা সবসময়ই ভক্তদের জন্য, ফ্যানদের জন্য অল টাইম অ্যাভেলেবেল। কখনো অনেক 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 বিরক্ত লাগে কিন্তু যখন কেউ ভাই সেলফি, তারপর আমরা কিন্তু ম্যানেজ করা ট্রাই করি। হ্যাঁ, কারণ আমি সবসময় একটা জিনিস আমি মানে যেমন আমরা তো আসলে যারা পৃথিবীর বড় বড় যারা আসলে আর্টিস্ট, তাদের ব্যাপারগুলো যখন দেখি ওখান থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু যেমন জ্যাকসন একটা টাইমে খুব সিক হয়ে যাচ্ছিল, যখন নাকি যখন সে মুভ করে, মানে এই যে এত মানুষ যে মানে পাগল হয়ে যায়, হয়ে যায়, মরে যায়। হ্যাঁ, তখন সে একসময় চিন্তা করে, আল্লাহ আমি যদি তাদের ইয়েটা যদি নিতে না পারি, হ্যাঁ মানে তারা কত কষ্ট পাচ্ছে, এটার জন্য সে কিন্তু সিক হয়ে গেছিলো, মানে এই ইয়েটার জন্য, কারণ সবাইকে তো পসিবল না। সো তার মানে যারা আসলে ভালোবাসে তাদেরকে অবশ্যই এই ফিলিংটা অন্তত মনে থাকাটা খুব জরুরি। আর আমি মনে করি আমাদের আর্ট ব্যান্ডের মধ্যে এটা অনেক বেশি আছে। আমরা যখন যাই যাত্রাপথে, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় মানে থামি চাটা খাওয়ার জন্য, চা পানি খাওয়ার জন্য। এই যে গ্রামগুলোতে, সাইড উপজেলা মফস্বল শহরগুলোতে যখন থামতেছে, এই যে লোকজন দৌড়ে আসতেছে হাসানকে দেখে, যে হাসান ভাই একটা সেলফি নিব, এটা একটা মাছ ব্যবসায়ী হতে পারে, একটা দোকানদারও হতে পারে, এটা একটা ভদ্রলোক হতে পারে, এটা একটা চাকরিজীবী হতে পারে। এই যে গ্রহণযোগ্যতাটা, এটা হচ্ছে আরকার ওয়ান অফ দ্য বেস্ট থিং।
ওয়ান অফ দ্য বেস্ট। হাসানের আরেকটা এটা হচ্ছে যে গ্রহণযোগ্যতা, যে গ্রহণযোগ্যতা যে ব্যাপারটা, দিস ইজ ওয়ান অফ দ্য মানে টপ থিং ফর দ্য ব্যান্ডের জন্য এটা একটা বিশাল ব্যাপার। এটা আরেকটা সেলিং পয়েন্ট হচ্ছে হাসান ভাইয়ের ভয়েস। থাউজেন্ড অফ মিলিয়ন অফ পিপলসের মধ্যে আপনি যদি আলাদা করতে চান এই ভয়েসটাকে সরি এই ভয়েসটাকে আলাদা করতে পারবেন, ইউনিক ভয়েস। হ্যাঁ, সো এইটা হ্যাঁ এক্স্যাক্টলি, নো ডাউট। হ্যাঁ, so এইটা হচ্ছে বিশাল একটা ব্যাপার একটা আর্টিস্টের। আর্কের গানগুলা লিরিকগুলো যদি চিন্তা করি অনেক ইমোশনাল, ভালোবাসার অনেক গভীর আবেগ আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ভালোবাসা কেন সবসময় দুঃখী, মানে দুঃখ কেন সবসময় ভালোবাসায়? আসলে দুঃখ কেন ভালোবাসা না, এটা একটা মোমেন্টাল ব্যাপার, একটা মুহূর্ত, জীবনের একটি মুহূর্তের কথা বলা হয়েছে এই গানগুলোতে, যে যখন ভালোবাসার বিরহ কাজ করে তখন শেষ, এটা শুধু বিরহের মুহূর্তকে নিয়ে লেখা। কিন্তু সবসময় আমাদের গানের মধ্যে আমরা সবসময় বলেছি, পজিটিভ কথাও বলেছি, যেমন ভালোবাসা যতই বিরহের হোক, যতই কষ্টের হোক, ভালোবাসার এই কষ্টের মধ্যে প্রাপ্তিটা আছে, এটা শুধু হারাবার ব্যথা নয়।